নমস্কার, আমি শঙ্কর দত্ত, আর আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আর ওঙ্কার বাংলায় আমাদের পডকাস্টের বিষয় টকস উইথ শঙ্কর, যে এপিসোডটা আমরা করছি, সেখানে আজকের অতিথি এমন একজন বিশিষ্ট মানুষ, যিনি এই সময় সঙ্গীত জগতের একজন বিশিষ্ট নাম। বিশেষত ক্লাসিক্যাল সঙ্গীত, মানে শাস্ত্রীয় সঙ্গীতের তার একটা অন্যরকম নাম আছে, শুধু পশ্চিমবঙ্গে না, পশ্চিমবঙ্গ, আসাম সহ সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও। মৌসুমীদি আমাদের নমস্কার। সঙ্গে আছেন। মৌসুমীদি আমাদের খুব প্রিয় দিদি, কাছের দিদি। মৌসুমীদি প্রচুর সুন্দর গান, যেমন গান, তেমনি তিনি বিভিন্ন দেশ এবং দেশের বাইরে প্রচুর ছাত্রছাত্রীকে তিনি সঙ্গীত শিক্ষা প্রদান করে থাকেন। তো আমরা কথায় কথায় মৌসুমীদির সঙ্গে একদম আমাদের ঘরোয়া আড্ডা যেমন হয়, দিদি আমরা সেই জায়গাতেই চলে যাচ্ছি। একদম মানে তোমার সূচনা পর্বটা যদি একটু বলো, মানে সঙ্গীত জগতে আসাটা কীভাবে? প্রথমে শঙ্করকে আমি জানি অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। টকস উইথ শঙ্কর, ওঙ্কার বাংলা। হ্যাঁ, ওঙ্কার বাংলাতে শঙ্কর আমাকে আমন্ত্রণ করেছে এবং ওঙ্কার বাংলাকেও আমার অনেক অনেক ধন্যবাদ। শুরু অনেকটা বছর তো কেটে গেল জীবনের। শুরু মানে আমার সাংগীতিক পরিবারেই জন্ম। আচ্ছা। বাবা এখন নেই, 1 বছর হয়েছে চলে গেছেন, শ্রী স্মৃতিপদ দস্তিদার। ওনার কাছে আমার হাতের খড়ি, এবং মামার বাড়ি মামারাও, মা সকলেই গান বাজনার আমাদের মহল ছিল। হ্যাঁ, বাড়িতে চর্চা ছিল। এবং বাবাও রেডিও আর্টিস্ট ছিলেন। আচ্ছা। তখন বাড়িতে অনেক, আসামে আমি গুয়াহাটিতে থাকতাম, আমরা বাড়িতে প্রচুর লোকজন আসতো, যে সেরকম বিশিষ্ট লোকজন, ওখানকার একটা সাংগীতিক পরিবেশ ছিল। মানে বাবার হাত ধরেই আসা বলা এবং যায়। হ্যাঁ, মানে প্রথম গুরু একদম। তারপরে আস্তে আস্তে মানে বিস্তারটা কিভাবে হলো, মানে কাদের কাছে তুমি শিখলে, বা কেন সঙ্গীতের প্রতি ঝোঁকটা অনেক বেশি হলো? হ্যাঁ, আসলে বাবাকে দেখে, বাবার হাত ধরে অনেক কনফারেন্স দেখতে যেতাম, আমাকে নিয়ে যেত। এবং এমনকি রেডিওতে যখন বাবা, তখন লাইভ টেলিকাস্ট হতো, মানে গান গাইছে তখনই লাইভ সবাই শুনতে পাচ্ছে, যেটা এখন হয় না। তখন বাবা স্টুডিওতে আমাকে নিয়ে যেত, সেখানে চুপচাপ বসে থাকতাম, ছোট ফ্রক পরতাম। সেখান থেকে ইন্টারেস্টটা গ্রো করে সবার গান শুনতে শুনতে। তারপরে বিয়ে হয়ে যাওয়া পর্যন্ত বাবার কাছেই আমার শিক্ষা। আচ্ছা। তার পরবর্তী সময়ে বাবাই বললেন, সঙ্গীত জ্যোতি শ্রী শিবেন ব্যানার্জি, ওখানকারই খুব নামকরা একজন পণ্ডিত মানুষ। উনি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের, পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কলকাতার, ওনার ছাত্র। ওনার কাছে বহুদিন শিখতে শুরু করলাম। তারপরে ধীরে ধীরে যে সঙ্গীত গুরু হয়, তুমি তো এখন নিজেই সঙ্গীত গুরু একজন, সেই হিসেবেই তোমার ছাত্রছাত্রীরা দেখেন। গুরু আমি নিজে ভাবি না একদমই। গুরু একটা অন্য স্তরে যায়, আমি এখনও সেখানে যেতে পারিনি। আমি নিজেও এখনও শিখছি। ওনার কাছে শেখার পরে আমি 96 থেকে পদ্মবিভূষণ ডক্টর গিরিজা দেবী কাছে আমি তালিম শুরু করি। মানে এমন আমরা শুনেছি যে তুমি গিরিজা দেবীর মানসকন্যা বলা হয় তোমাকে। মানে ওনার অনেক ছাত্রছাত্রী কিন্তু আমাকে খুব ভালোবাসতেন। তোমার সঙ্গে একটা অন্য মানুষের সঙ্গে তার সান্নিধ্য পাওয়া এবং তার কাছে শেখা, এবং তোমাকে মানসকন্যা রূপে তিনি দেখতেন। এবং ওনার বাড়িতে থেকে আমি শিখেছি, বাড়িতে সারাদিন থেকে শিখেছি বা থেকেওছি ওনার সাথে। এবং ওনার সঙ্গে উনি যেই কনফারেন্সগুলোতে যেতেন, দিল্লি, মুম্বাই, পুনা, এরকম বিভিন্ন জায়গায়। ওনার সঙ্গে তো একই স্টেজে তুমি পারফর্মও করছো বোধহয়। ঠিক স্টেজে আমি ওনার সাথে পারফর্ম করেছি এটা বলা যায় না। ওনার সাথে উনি সুযোগ দিয়েছেন যে ওনার সাথে তানপুরাও বাজিয়েছি, এবং কণ্ঠসঙ্গীতেও কখনো কখনো ওনাকে সাহায্য করেছি, মানে হেল্পার হিসাবে। সেটা অনেক সৌভাগ্য, একই স্টেজে ওনার পাশে গলা লাগাতে পারা, এটা অনেক সত্যি। গিরিজা দেবীর সঙ্গে একটা স্মৃতি, কোনো বিশেষ স্মৃতি? প্রচুর স্মৃতি থাকবে। স্মৃতি তো মানে উনি স্মৃতি বলতে আমি ওনার সম্বন্ধে আমি বলবো, আমি 22 বছর ওনার কাছে শিক্ষা গ্রহণ করেছি। যতদিনই মানে ক্লাস করতে গেছি, প্রত্যেকটা দিনই মনে হয়েছে উনি একজন নতুন মানুষ।
প্রত্যেক দিনই মনে হয়েছে যে ওনার কাছে নতুন কিছু দেখছি, মানে উনি পুরনো কখনো আমার কাছে হননি। একটা মানুষ দেখতে দেখতে যে ইয়ে হয় এটা কখনো মনে হয়, প্রত্যেক দিনই ওনাকে নতুন মনে হতো। আর এত গভীরতা ওনার মধ্যে, এটা আমার বলার অপেক্ষা রাখে না, সারা পৃথিবীর মানুষ জানে। অনেক, যেমন আমাদের রান্না করে খাওয়াতেন, উনি মাঝে মাঝে রান্নাঘরে চলে যেতেন, ওনার হাতের রান্নাও খুব দারুণ ভালো। প্রাপ্তি একটা। হ্যাঁ একদম, অনেক কিছু উনি বানাতেন রান্না। মানে এই শাস্ত্রীয় সঙ্গীতে কেন, মানে অনেকে তো আর আপ্পাজি সবচেয়ে বড় কথা, কেউ যখন গান শিখতে যায়, মেয়ে হলে ক্যা ক্যা বানানা জানতি হয় রে, মানে উনি খুব শৌখিন ছিলেন, শৌখিন ছিলেন। অল্প খেতেন কিন্তু খুব শৌখিন ছিলেন। অনেক কিছু বানিয়েও খাইয়েছি, উনিও খাইয়েছেন। একদম গোড়াটা কি শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে শুরু হয়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমার 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 তোমার কথা বলছি। হ্যাঁ, আমার একদম শাস্ত্রীয় সঙ্গীত, রাগ রাগিনী দিয়েই শুরু হয়। হ্যাঁ। প্রথম গান বাবার কাছে শিখেছিলাম একটা নজরুল গীতি, কাবেরী নদীর জলে কে গো, ওটা দিয়ে শুরু হয়েছিল। তারপরে তো ক্লাসিক্যাল মিউজিক দিয়ে শুরু। এই মানে সঙ্গীত চর্চা করতে করতে, পারফর্ম করতে করতে, এমনি আমরা জানি তুমি অনেক, তুমি তো তোমার জন্ম বোধহয় আসামে না? হ্যাঁ, জন্ম আসামে, আমার মা ছিল বেলঘড়িয়ার মেয়ে। আচ্ছা, যার জন্য মানে কলকাতার সঙ্গে আসামের একটা, হ্যাঁ, গুয়াহাটির সঙ্গে কলকাতার। হ্যাঁ হ্যাঁ, আমার কলকাতাতেই জন্ম হয়েছিল, আচ্ছা। সাগর দত্ত হসপিটালে। ও, কেননা মা বেলঘড়িয়ার মেয়ে ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাধারণত মেয়েরা তো বাপের বাড়িতে আসে ওই হ্যাঁ, সময়, আমি যতটুকুন শুনেছি মার কাছে। আর বড় হওয়াটা আসামে কি? হ্যাঁ, পুরো আসামে। বড় হওয়াটা পুরো আসামে। হ্যাঁ, বাবা এনএফএল-এ চাকরি করতেন। তারপর পরে আবার কলকাতায় তুমি আসলে কি? কলকাতা, সেটা আমার হাজবেন্ডও মানে রেলে কোনটা ছিলেন। টান অনুভব, মানে আসামটা বেশি টান অনুভব হয় না কলকাতা? দুটোই আমার। কলকাতা, আসাম থেকে আসলে অনেকে বলে কলকাতা ভালো লাগেনি, কিন্তু আমার কিন্তু কখনো মনে হয়নি। কারণ তার একটা কারণ আছে, কারণ আমার মামার বাড়ি কলকাতা, বেলঘড়িয়া। আমার জেঠু, আমার ঠাকুমা, জেঠুরা সব হালি শহরে থাকতো। ছোটবেলার থেকে আসা সেই টানটা, এখানে একটা পরিবেশ হ্যাঁ, আলাদা আছে, সেখানে চেনা ওই জানা। জেঠুর বাড়িতে শিব লিচু গাছ থেকে শুরু করে তাল গাছ থেকে শুরু করে সব ধরনের ফল, ওটা একটা অন্যরকম দারুণ। তোমার জীবনের মানে সেরা পারফরমেন্স কোনটাকে তুমি নিজে ভাবো? মানে এখনো মানে সেই না, স্যাটিসফ্যাকশন হয় এই না? করতে 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 বয়স বেড়ে গেল। আচ্ছা, হ্যাঁ। এই স্যাটিসফ্যাকশন কোনোদিনই হয়ও নি, হবেও না, থেকে গেল আর কি, কিন্তু থেকে যাবে। তুমি তো এই খিদেটা বোধহয় থাকা উচিত, মানে একদম। সমস্ত শিল্পীদের বোধহয় এই কোনোদিন খিদেটা আমি থাকে। নিজের গান কোনোদিন ওই যে রেকর্ডিং হওয়ার পরে আমি কোনোদিন শুনিনি, কোনোদিন শুনি না, শুনলেই আর ভুলগুলো ধরা পড়ে তো। মনে হয় আরো ভালো করতে হবে, আর এটা হচ্ছেই না কিছু আর কি। এমনি পারফর্ম কোথায় কোথায় দেশের বা দেশের বাইরে কোথায় কোথায় করেছো? পারফর্ম তো অনেক জায়গায় করেছি, যেমন কানপুর, দিল্লি, পুনা, এসব জায়গায় করেছি। আসাম তো করেছি, শিলং, মুম্বাইতেও করেছি। দেশের বাইরে বলতে সিঙ্গাপুর, তারপরে তানজানিয়া, দার এস সালাম, তুমি তো হ্যাঁ তানজানিয়াও হ্যাঁ গেছিলে, হ্যাঁ, হ্যাঁ, শুনেছি। করেছি, এরকম আর কি। এই মানে এইসব করতে করতে তো একটা সম্মানের ঝুলিও অনেক বেড়ে যায়, একটু নাম পরিচিতি হলে অনেক রকম পুরস্কার পাওয়া যায়, অনেক রকম সম্বর্ধনা পাওয়া যায়। মানে কোনটাকে সেরা পুরস্কার বলবে? আমি না, গানটা করতে হবে, বাবা বলে দিয়েছিলেন যে গানটা নিয়ে থাকবো, ওইটা নিয়ে থেকেছি। কি পেয়েছি হ্যাঁ। লোকের ভালোবাসা। যদি কারোর ভালো লেগে থাকে, যেদিন বলেছে যে খুব ভালো হয়েছে, সেটা একটা প্রাপ্তি। এটাই প্রাপ্তি আসলে। পারফরমেন্সটাই শেষ, কোনো পাওয়া, অ্যাওয়ার্ড পাওয়া ওটা শেষ নয়। পারফরমেন্সটাই শেষ, যত ভালো পারফরমেন্স করা যায় সেটাই শেষ। মানে তুমি বলছো যে মানুষের ভালোবাসা, এবং মানুষকে ভালো লাগানো, গানকে যদি কারোর ভালো লাগে, সেটাই প্রাপ্তি। এমনি মানে এখন সময়টা কিভাবে কাটে? চর্চা করে এবং চর্চাও করি, আচ্ছা শেখাই, পারফরমেন্স, সুযোগ পেলে পারফরমেন্স করি। আচ্ছা, শেখানোটা কিভাবে হয়? মাঝে তো কোভিড পরিস্থিতি একটা গেল, কোভিডের সময় মানে বাড়িতে শিখতে আসে সবাই? না, বাড়িতে কোভিডের সময় আসতো না। আচ্ছা, কোভিডের সময় সব অনলাইনে করতো। হ্যাঁ, অনলাইনে যথেষ্ট ভালো ক্লাস হতো তখন, এখনো হয়। আর এখনো অনেকে অনলাইন করে যারা বাইরে থাকে, আমার কলকাতার বাইরে যারা থাকে। আচ্ছা, কোভিডের পর থেকে না অনেকে কলকাতার ছেলে মেয়েরাও মানে অনলাইন করে, অভ্যস্ত হয়ে গেছে, বাড়িতেও আসে। কেউ কেউ ইন্ডিভিজুয়াল শেখে, একা শেখে, কেউ আবার গ্রুপে শেখে, এভাবেই চলে ক্লাস। আমি আমার সাধ্য মতন আমি চেষ্টা করি। মানে আমরা তো কথা বলবো, কিন্তু মানে একজন আমাদের কাছের
আমাদের কাছে আমাদের পডকাস্টে একজন সঙ্গীত শিল্পী এত বড় আছেন, তার দুকলি গান শুনবো না, ব্যাপারটা তা হয় না। তো আমাদের একটু গান টান শোনা যাবে না, সেটা সুযোগ আছে? হ্যাঁ, করতে একটা পারি। দুটো গান, একটা দু দুটো চার মানে কলি দু চার কলি যদি শুনি আমরা। তোমার এখন তোমার নিজের প্রিয়, নিজের সেরা, বা সময় হ্যাঁ, অনুযায়ী তুমি না আমি এখন তো মানে বর্ষা সামনে আসছে। হুম 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 আজকে বোধহয় প্রথম আষাঢ়ের পরে শ্রাবণ, হুম হুম আজকে বোধহয় ফার্স্ট আষাঢ়। তো বর্ষা যখন আসে আমি একটা আপ্পাজিরই মানে আপ্পাজি মানে গিরিজা দেবীকে সবাই আপ্পাজি বলে জানে। উনারই লিরিক কম্পোজিশন একটা কাজরি। কাজরি মানে বর্ষার সময় কাজরি গাওয়া হয়, বর্ষার সিজনে। সে মানে সেই গানগুলোর মধ্যে বর্ষার কথা থাকে। আচ্ছা, এটা হলো উপশাস্ত্রীয়। উপশাস্ত্র হিন্দুস্তানি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, উপশাস্ত্রীয় মানে যেমন যখন আমরা শাস্ত্রীয় যেটা সেমি ক্লাসিক্যাল, যেটা সেমি ক্লাসিক্যাল, যেটার মধ্যে কিছু মিশ্রণ করা যায়, আচ্ছা, সেরকম আর কি। অন্যান্য রাগের ছায়া আসতে পারে, কিন্তু ক্লাসিক্যাল যেটা শাস্ত্রীয় পিওর খেয়াল, সেটা করা যায় না। তো আমি ওনারই একটা কম্পোজিশন, একটা কাজরি দু লাইন শুনি না একটু, একটা শুনি। আমাদের অডিয়েন্সটা শুনতে থাকুক। झिरी झिरी बरसे सावन रस बूंदिया, झिरी झिरी बरसे सावन रस बूंदिया, किया ये गैलना, किया ये गैलना, अब बरखा झिरी झिरी बरसे सावन रस बूंदिया, झिरी झिरी बरसे सावन रस बूंदिया, किया ये गैलना, किया ये गैलना, अब बरखा दादूरे बोले झिंगुर झनकार, दादूरे बोले झिंगुर झनकार, मोरे बाना चता करता पुकार, मोरे करता पुकार, किया ये गैलना, किया ये गैलना। পুরোটা করলাম না। অসাধারণ, মানে তুমি তো তোমার সুরেই বর্ষা এসে যাবে এবার আর কি। বলছি যে সঙ্গীত চর্চা করতে করতে, পারফর্ম করতে, বহু তো আরও অনেক নামি দামি মানুষের সান্নিধ্য আসতে হয়েছে। হ্যাঁ, বহু মানুষের, এরকম দু একজন মানুষের নাম, মানে ধরুন আপ্পাজির কথা যেটা বললেন, সেটা তো একটা অন্য জিনিস। বাড়িতেই তো কত বড় বড় মানে এরকম কাদের সান্নিধ্যে সঙ্গীত রিসার্চ একাডেমির সমস্ত গুরুদের সান্নিধ্য পেয়েছে। আপ্পাজি তো সঙ্গীত রিসার্চ একাডেমির গুরু ছিলেন। যেমন বিশ্বমোহন ভাট, একবার একটা প্রোগ্রামে আপ্পাজি প্রোগ্রাম করতে গেছেন, আমিও গেছি। বিশ্বমোহন ভাট, তারপরে আরও অনেকে, কেলুচন মহাপাত্র যিনি ইয়ে ছিলেন, তারপরে ভীমসেন যোশী, এরকম আর কি। হ্যাঁ, সৌভাগ্য হয়েছে যে এরকম প্রচুর, আরও এক্ষুনি মনে পড়ছে না, অনেকের সান্নিধ্য পেয়েছি। মানে জীবনের এরকম কোনো বিশেষ স্মৃতি মনে পড়ে সঙ্গীত জগৎ, সঙ্গীত জীবনের, যেটা খুব এখনো অনুপ্রাণিত করে বা ভালো লাগায় নিজেকে? মানে
সেরকম অনেক কিছু আছে, কিন্তু আমি একটা কথা বলবো, যখন প্রথম আমি গুয়াহাটি থাকতে অল ইন্ডিয়া রেডিওর আমি ইয়ে হলাম, স্বীকৃতিপ্রাপ্ত শিল্পী হলাম প্রথম, যখন রেজাল্ট আসলো, মানে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই তাই তো তো, মানুষ এগিয়ে করতে যায়। হয়। সেদিন মানে আমি মানে কেঁদে ফেলেছিলাম আমাকে বাবার কাছে হাউ হাউ করে। যাই হোক, এই যে একটা সময় চলছে, তুমি খুব আবেগপ্রবণ হয়ে হ্যাঁ, গেলে, মানে আমাদের পশ্চিমবঙ্গ বলো, আসাম বলো, সর্বত্রই মানে 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 স্মৃতি মানে স্মৃতি মানে দুঃখ সুখের স্মৃতি তো অনেক আছে, কিন্তু ওই মুহূর্তগুলো মানে ইয়ে করা যায় ভোলা না। যায় না। কারণ আমি তো ভেবেছিলাম পাবোই না, কিন্তু যখন রেজাল্ট আসলো আমি এখন ইয়ে হলাম, স্বীকৃতিপ্রাপ্ত শিল্পী হলাম প্রথম খেয়ালে। অ্যামেজিং, ওটা তো আলাদা মানে ওটা মানে আনন্দাশ্রু আর কি। এই আর কি। তুমি তো এইগুলো একই মনে সঙ্গে পড়ে। মানে তুমি তো বেতার দূরদর্শনের তো হ্যাঁ, আর্টিস্ট। দূরদর্শনও করেছি শিল্পী। মানে দূরদর্শন মানে কি, রেডিওর যারা অ্যাপ্রুভড তারাই দূরদর্শনে। হুম 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 হুম। প্রসার ভারতী তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে একটা মানে সময় এসে গেল, এখন যে সময়টা ধরুন হ্যাঁ, সরি প্রত্যেকটা আমি না একটু ইয়ে হয়ে গেলাম, কি ঠিক, জানি। প্রত্যেকটা শিল্পী, আমি একটু অন্য প্রসঙ্গে চলে হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ। প্রত্যেকটা বহু শিল্পীদের দেখা যায়, অনেক সবাই আমি বলছি না, যে সরাসরি রাজনীতির মঞ্চে যাচ্ছে, সরাসরি কোনো না কোনো একটা দলের থাকছে, বা সরকারের সঙ্গে থাকছে, বা সরকারের বাইরে থাকছে, মানে থাকলে বোধহয় অনেক সুযোগ পাওয়া যাবে, অনেক বেশি প্রোগ্রাম পাওয়া যাবে। এই তুমি তো বরাবরের এগুলো থেকে দূরে, হুম হুম। মানে কি মনে হয় এই প্রজন্মের এই এগিয়ে যাওয়ার যে প্রবণতা এইভাবে, এটা কি ঠিক, মানে না, কতটা ঠিক? রাজনীতি তো আমি খারাপ বলবো না, রাজনীতি তো থাকতে হবে না একটা না, দেশের কোনো। রাজনীতি থাকে মানে শিল্পীদের মানে কি রাজনীতি, মানে অনেক আমাদের পশ্চিমবঙ্গে অনেক শিল্পীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর আগেও হয়েছে, যে তারা সরাসরি রাজনীতিতে যাচ্ছে বা দিচ্ছে, মানে এগুলোকে কিভাবে নাও তুমি একজন শিল্পী, মানে শিক্ষয়িত্রী হিসাবে, একজন টিচার হিসাবে বা গুরু হিসাবে, কিভাবে নাও এগুলো? মানে তোমার তো হ্যাঁ, বুঝতে পরবর্তী পেরেছি। প্রজন্মের ছেলেমেয়েরাও তো করছে এটা, মানে হ্যাঁ তোমার যারা ছাত্রছাত্রী তারাও তো নিশ্চয়ই। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু আমি মনে করি এটা যার যার সম্পূর্ণ ব্যক্তিগত ইয়ে, মানে ব্যক্তিগত না, ইচ্ছা। সে তো ঠিকই। কিন্তু ব্যক্তিগত ইচ্ছা, তবে এটা যেটা বললে যে ওখানে গেলেই সুযোগ পাওয়া যাবে, সেরকম কিন্তু নয়। কোয়ালিটি থাকতেই হবে। আমি যে মঞ্চর যে দিক দিয়েই সুযোগ পাই, কোয়ালিটি না থাকলে তো কেউ ডাকবে ধরে না। রাখাও যাবে না, না। ধরে রাখা যাবে না। আমি সুযোগ পেলেও সেইভাবে যদি আমি সুযোগও পাই, মানুষ গান শুনে যদি আহা না করে বা বা বেশ ভালো গাইলেও না করে, তাহলে তো সেই গানের কোনো মূল্য নেই। আর সাধনা তো করতেই হবে, গুরুর কাছে শিখতে হবে। গুরুর কাছে সবচেয়ে বড় কথা আজকাল যেটা হচ্ছে, গুরুর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং গুরুর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। মানে তুমি নাড়া বেঁধে শেখার যে ব্যাপারটা, হ্যাঁ, যেটা এক করতে এক সময় হবে। ছিল, এখন কি সেটা আছে এখনকার প্রজন্মের ছেলেমেয়েদের প্রতি, যারা এই সঙ্গীত জগতে আসছেই, মানে একদম একটা গুরুর প্রতি একনিষ্ঠভাবে থেকে? একনিষ্ঠভাবে আছে, কিছু যে নেই আমি সেটা বলবো না। অনেকেই আছে যে সেভাবে শিখছে, তার সংখ্যা কম, কিন্তু অনেকেই গুরুর যেটা যেটা বাড়ির শিক্ষাটাও প্রয়োজন, মা বাবা যেভাবে বলছে সেভাবেই মা বাবাদেরও বুঝতে হবে। যে আর একটা হলো যে গান শিখতে শুরু করাই মানে স্টেজে উঠবো, একটু ধৈর্য ধরতে হবে, ভালো করে শিখে গাইতে হবে। সঙ্গীতকে আরও বেশি মানুষের কাছে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি জানি তুমি একটা সংস্থা খুলেছো, পুকার সম্ভবত, না? তো এবং সেটার অনেক টোগ্রাম করো। প্রোগ্রাম একটা আমি বছরে করি। একবার গিয়েও ছিলাম। হ্যাঁ মানে হ্যাঁ এটা হ্যাঁ। কীরকম ব্যাপারটা একটু? মানে আমি যখন এটা শুরু করলাম, মানে আমার হঠাৎ মনে হলো যে এমনি তো সুযোগ পাওয়া খুব টাফ, ভালো গেয়েও অনেক সময় সুযোগ পাওয়া যায় না গাইবার। অনেকে তো, আমি ভাবলাম আমার যে ছাত্রছাত্রী যারা আমার কাছে শেখে, তারা কোথায় গাইবে, তারা কোথায় মঞ্চ পাবে, কবে পাবে? সেই জন্য আমি বছরে একটা অন্তত অনুষ্ঠান, যেটার মধ্যে সবাই হই হুল্লোড় করে রিহার্সাল করা, গান গাওয়া, গান শেখা যাতে হয় আনন্দে। তো সেই সেখান থেকেই আমি এটা শুরু করলাম আর কি, সেটা প্রধান। আর এমনি অতিথি শিল্পীও থাকে আমার, অতিথি শিল্পীরাও থাকে। মানে একজন শিল্পী হিসেবে সরকারের কাছে কি বার্তা, মানে শিল্পীদের জন্য
একজন মানে গুরু অবশ্যই, হিসেবে তোমার কারণ- বার্তা কি? মানে তোমরা তো নিজেরা জোর করে চান্স নিতে যাও না, কিন্তু এখানে হুড়োহুড়িও পড়ে। ধরো আমাদের পশ্চিমবঙ্গে সঙ্গীত মেলার ক্ষেত্রে বলছি, এই যেমন কবিতা উৎসব হয়, সবাই সেখানে একটা চিরকুট দিয়ে একে ধরে ওকে ধরে যায়, কিন্তু তোমরা তো সেটা বলতেও যেতে পারবে না। না, তো সেক্ষেত্রে অনেক সময় আমার আমাদের এখন ছাত্রীরা বলে যে রাজ্যে নতুন সরকার এসছে, তাদের কাছে বার্তা কি? প্রথম যদি বলো, আমি প্রথমেই বলবো যে স্কুল থেকে একটা সাবজেক্ট রাখা উচিত, যে আচ্ছা, বাহ। সঙ্গীত সঙ্গীত হোক, কবিতা হোক, নাটক হোক, এই যে কালচারাল এই জিনিসটা বাচ্চাদের মধ্যে ঢোকানো, গ্রো করা। আচ্ছা। তার জন্য স্কুলে যদি একটা প্রথম থেকে, অনেক তো অ্যাডিশনাল সাবজেক্ট থাকে, বাহ। তো সংস্কৃতিটাকে কেন আমরা আর একটা অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে একদম ছোটোর থেকে বাচ্চাদের একটা যদি একদম ছোটরা গান গাইতে, একটা তো ওই যেমন এখন বন্দে মাতরম, জনগণ মন অধি, এগুলো যে মানে শেখানো, প্রেয়ার যেমন হচ্ছে তার সঙ্গে সঙ্গে একটা একটা ক্লাসই থাকবে, ক্লাস থাকুক, একটা ক্লাস যদি হয় না, তাহলে ছোটবেলা থেকে একটা একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে তারা বড় পরিমণ্ডলে, হবে। সেটা আমরাও যে যেমন খুব- স্কুলে যখন পড়ি, একদম, নাটক করতাম, রিহার্সাল একদম। হতো, 25শে বৈশাখের জন্য, পয়লা বৈশাখের জন্য বিভিন্ন একদম। অনুষ্ঠান এখন কিন্তু হয় না। এখন কিন্তু অনেকটা মানে হয় না, মানে গত 15 বছর অনেক কমে গেছে। হয় না মানে কি, হলেও বাচ্চারা যাচ্ছে না, কারণ ওরা তো জানেই না কি করবে। তো সেটা ছোটোর থেকে যদি একটা শিক্ষার মধ্যে থাকে, খুব ভালো হয়। তারপর তো যার যার জায়গা শেষে বুঝে নেবে নিজের মতো করে, নিজের যে মতন কোন করে জগতে কে যাবে। কোন দিকে যাবে। মানে তুমি বলছো সংস্কৃতির চেতনাটা জাগানো দরকার। হ্যাঁ, হঠাৎ করে হয় না। ক্লাসিক্যালের বাইরে তুমি আর সঙ্গীত চর্চা কি করো? ক্লাসিক্যাল আধুনিক বা আধুনিকটাই রবীন্দ্রসঙ্গীত, শুধু গাওয়া নজরুল? হয় না, যেহেতু ওটা একদম একটা আলাদা। কিন্তু যদিও আমি একবার আমার বাবার, আমি ছোট থাকতে গুনগুন করতাম ওই কিশোর কুমারের একটা গান, নয়ন সরসী কেন। তা বাবা বলতে, তো গলা তো সুন্দরী তো গাইছিস, একটা কম্পিটিশন হয়েছে, ওখানে নাম দিয়ে দিলাম আধুনিকে, ওখানে আবার ফার্স্টও হয়ে গেলাম। মানে ওই গানটা একবারই বোধহয় একটা মানে গানটা মনে আছে? এটা খুব অসাধারণ একটা গান। হ্যাঁ, মনে আছে, মানে এমনি কিছুটা তো মনে আছে, গায়ে গাওয়া হয় না, কিছুটা তো মনে আছে। শোনাতে পারবে একটু? না, কারণ ছোটবেলার গান ভোলা যায় না কিন্তু। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন, ভুল মানে দুঃসাহস আর কি। বেদনার কলি তুমি দাও ভালোবেসে মধু, ফুল ফোটানোর ছালে আমি ভরে দেব মধু, সারা সেধে সেধে কেন তুমি, ভুল বললাম বোধহয়, মরণ নিলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। আজকে আমার গলাটা ধরাও আছে। না ঠিক আছে, আমি গানটা তুমি জোর করেই গাওয়ালাম, জোর করে গাওয়ালাম। যাই হোক, মানে আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের খুব ভালো লাগলো, খোলামেলা একটা আড্ডা এরকম একজন সঙ্গীত শিল্পীকে কাছ থেকে আমরা পেলাম, এবং টক উইথ শঙ্করে তিনি অনেকক্ষণ সময়ও দিলেন। আমি দিদি লাস্ট একটাই প্রশ্ন করব, যে জীবনে আক্ষেপ কি? কোনো আক্ষেপ রয়ে গেল? মানে তুমি কত বছর সঙ্গীত চর্চা করছো বলো? ছোট থেকেই 5-6 বছর থেকেই বাবার কাছে, তারপরে এখন প্রায় 40-50 বছর হবে সঙ্গীত চর্চা আছে। তো জীবনে তো অনেক ক্ষোভ বিক্ষোভ থাকে, আক্ষেপও থাকে। আক্ষেপ কি সঙ্গীত জীবনের কথা সঙ্গীত, বলছেন? তোমার এই সঙ্গীত জীবনের আক্ষেপ কি? মানে আরো ভালো গাওয়া উচিত, আরো বেশি রেয়াজ যদি করতে পারতাম, আরো যদি মনোযোগ দিতে পারতাম গানে, হয়তো আরো ভালো গাইতাম। আর আক্ষেপ এগুলোই, মানে প্রতিদিন সকালে উঠে যদি রেয়াজ না করতে পারি না, অনেক সময় হয় না, কিন্তু তখন সারাটা দিন আমার মনটা খারাপ থাকে যে করলাম না, তো কিছুই তো কিছুটা হচ্ছে হলো না, না। কিছুই হচ্ছে না। আর প্রায় মনে হয় এখন এই বয়সে এসে যে কিছুই হলো না, কিছুই হলো না, কিছুই ভালো করে গাইতে পারলাম না এখনো।
পরের মানে জন্মের দেখুন, জন্য বাকিটা মানে থাকবে। হ্যাঁ, প্রকৃত একজন শিল্পী বা একজন শিক্ষা গুরু হলে কি বলেন, তার কোনো কিছুতেই স্যাটিসফ্যাকশান নেই। মানে তিনি এখনও ভাবেন যে আমার কিছু হলো না জীবনে, যে আমি নিজে কিছু পারলাম না, নিজে কিছু নিজের মতো করে দিতে পারছি হুম না। হুম। মানে সেই আক্ষেপটা রয়ে গেছে, হ্যাঁ যে একদম। আরও বেশি চর্চা করা, মানে হুম যেখানে দাঁড়িয়ে আমরা হঠাৎ শিখতে যাওয়ার আগেই শুধু অডিও চালিয়ে শিখেই মঞ্চে গাইতে যাই, হুম। অনেকেই আছেন। তো সেখানে দাঁড়িয়ে প্রকৃত একজন শিক্ষাগুরু, যিনি প্রচুর ছাত্রছাত্রীকে দেশ এবং বিদেশে তিনি সঙ্গীত শিক্ষাদান করেন, নিজেও বহু জায়গায় শিক্ষা লাভ করেছেন, তিনি বললেন, আপনারা শুনলেন সকলেই। আর আরেকজনের গুরুর কথা বলা হলো না, এখন আমি বিদুষী মন্দিরা লাহিড়ীর কাছেও আমি শিক্ষা গ্রহণ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে আমাদের পডকাস্ট টক উইথ শঙ্করে দিদি মৌসুমীদি এসছিলেন। মৌসুমী কি জানো তোমার টাইটেল? সেন। সেন, মৌসুমী সেন। তোমার টাইটেলটা আমি বারবার ভুলে যাই। তো মৌসুমীদি এসেছিলেন, মৌসুমীদির সঙ্গে অনেকক্ষণ কথা হলো, আড্ডা হলো, গান শোনা হলো। তো আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকবেন। আপনারা দেখবেন টক উইথ শঙ্কর, ওঙ্কার বাংলা। আর আমাদের এই প্রোগ্রামটা দেখে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ মৌসুমীদি। শঙ্কর, তুমিও ভালো তো থেকো, তুমিও ভালো থাকো। তোমার সব আশা পূর্ণ হোক, যা যা করছো সব জীবনের সব পূর্ণ হোক, এটাই সকলকে বলি আমি, যেন একদম দিদি, আশীর্বাদ ঈশ্বর করবে। যেন সকলকে আশীর্বাদ করে। ঠিক, ভালো থাকবেন। নমস্কার।